জি ম্যাম, শোনা যায়। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম। আপনাদের পলাশী যুদ্ধটা দিয়ে শুরু করলাম। আজকে হচ্ছে বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করব। কারো কি কোনো ধারণা আছে বঙ্গভঙ্গ নিয়ে? জানেন কিছু? বঙ্গভঙ্গ কত সালে হয় এবং কি কারণে হয়? 1905 সালে, এতটুকুই জানা আছে। আমার বঙ্গভঙ্গ রোধ করে না, এরকম কি যেন পড়ছিলাম আর কি। কি কারণে হয় কিছু জানা আছে? ১৯০৫ সালে হয়েছিল সেটা ঠিক আছে। কারণটা কিছু জানা আছে? ম্যাম, দ্বিজাতি তত্ত্ব বা এরকম কিছু। না, দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে তো আপনার ভারত ভাগ হয়েছিল, বাংলা ভাগ না। ১৯৪৭ এ যে বাংলা ভারত ভাগ হলো ওটা দ্বিজাতি তত্ত্বের মানে টু নেশন থিওরির মধ্য দিয়ে। আচ্ছা।
আপনাদের এর আগেও বলছি যে ব্রিটিশ এ অঞ্চলে যখন শাসনটা শুরু করেছিল মূলত পলাশী যুদ্ধের পরপরই বলা যায়। তারা শাসন শুরু করেছিল যদিও সেটা একদম ডিরেক্ট বা প্রত্যক্ষ শাসনটা শুরু করতে সময় লেগেছিল বক্সারের যুদ্ধ পর্যন্ত। ১৭৬৫ সালে হচ্ছে তারা প্রত্যক্ষ শাসনটা শুরু করেছিল। তবে ১ম এ করেছিল হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা কোম্পানির মধ্য দিয়ে। পরে একটা বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল ১৮৫৭ সালে। সেই বিদ্রোহের মানে পরে ব্রিটিশ একদম কোম্পানির মধ্য দিয়ে না, কোম্পানি ছিল কিন্তু কোম্পানির মধ্য দিয়ে না, এবার সরাসরি একদম সরাসরি আপনার প্রশাসক নিয়োগ করে তারা হচ্ছে তাদের শাসনটা শুরু করেছিল। এখন কথা হচ্ছে ভারতে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে। আপনাদের আমি এর আগেও বলছি যে সিপাহী বিদ্রোহের কথা যদি বলি, ফকির সন্ন্যাসী বিদ্রোহের কথা যদি বলি, খিলাফত আন্দোলন, ফরায়েজি আন্দোলন, বাঁশের কেল্লার আন্দোলন, আ এভাবে বিভিন্ন ধরনের আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন। তবে শেষ পর্যন্ত কোনো আন্দোলন আসলে সফল হতে পারেনি। সফল না হওয়ার পিছনে যেটা আসলে ঐতিহাসিকরা মনে করেন যে কেন আসলে সফল হয়নি, যে এত বিশাল আকারের একটা ভারত, সেখানে বাইরের একটা মানে বাইরের জাতি এসে তাদেরকে ডমিনেট করছে বা শাসন শোষণ করছে। কেন ভারতবর্ষ তাদেরকে করতে পারে নাই, প্রতিহত করতে পারে নাই। সেখানে যেটা দেখা যায় যে তাদের মধ্যে আপনার কেন্দ্রীয় নেতৃত্বের একটা অভাব ছিল বা একত্রে বসে একই ছাতার নিচে বসে সিদ্ধান্ত নেয়া বা ঐক্যমত হওয়ার একটা জায়গায় বিভাজন ছিল। কেন বিভাজন ছিল? কেননা এইখানে ভারতে ২ টি ধর্মীয় জাতি সংখ্যাগরিষ্ঠ ছিল। একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে হিন্দু। যেহেতু ব্রিটিশরা যখন এই অঞ্চলে আসে, আসার পরে তারা যে বিষয়টাকে ১ম কোপ করে বলা যায় যে, এ অঞ্চলের মানুষ ধর্মকে নিয়ে religiously খুবই সেনসিটিভ। তাদের ধর্মীয় বিষয়টাকে যদি উস্কে দেয়া যায় তাহলে তারা জগতের অনেক বিষয়কে পাশ কাটিয়ে রাখতে পারে। কিন্তু ধর্মকে তারা সবসময় সামনে রাখে। তাদের রিলিজিয়াস সেনসিটিভিটি বেশি। যার কারণে ব্রিটিশরা ১ম যে সেন্সাস করেছিল বা আদমশুমারি করেছিল সেখানে তারা ধর্মকে ফোকাস করে। এর আগেও ভারতবাসীরা জানতো কে মুসলমান, কে হিন্দু, কে ব্রাহ্মণ, কে কায়স্থ, কে শূদ্র। এটা তারা জানতো। কিন্তু ওটা আগে তাদের মস্তিষ্কে যতটা কাজ করতো কিন্তু খাতা কলমে তারা যখন দেখেছে বা ডকুমেন্টেড আকারে তারা যখন দেখেছে যে আমি হিন্দু বা আমি মুসলমান বা আমি ব্রাহ্মণ, হিন্দুদের মধ্যে সর্বোচ্চ জাত যেটাকে বলা হচ্ছে, তখন ওই প্র্যাকটিসটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সহিংস সম্পর্ক যেটা, সেটা খুব বেশি পরিমাণে মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু বিষয়টা শুধুমাত্র কি সাম্প্রদায়িক অবস্থান ছিল সেটা না। একদিকে সাম্প্রদায়িক রাজনীতি ছিল, অন্যদিকে কতিপয় স্বশিক্ষিত হিন্দু এবং মুসলমানরা তারা কিন্তু আবার জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল। যদি সেটা না হতো তাহলে ব্রিটিশ বিরোধী এত আন্দোলন হতো না। একদিকে অবশ্যই আমরা যেটা দেখছি যে হিন্দু মুসলমানদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খারাপ ছিল বা পারস্পরিক সম্পর্ক খারাপ ছিল। সেটাও যেমন সত্য, ইতিহাস বলে। অন্যদিকে আবার কিছু, কিছু মানুষ ছিল, আমি স্বশিক্ষিত এজন্যই বললাম, সবসময় খাতা কলমে শিক্ষা থাকলে যে মানুষের মধ্যে বোধোদয় হয় সেটা কিন্তু না। কিছু স্বশিক্ষিত হিন্দু মুসলমান ছিলেন যারা আসলে আ ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন এবং তারা ব্রিটিশদের বিতাড়িত করার চেষ্টা করেছিলেন। যার কারণে কলকাতা বলা যায়, কলকাতায় একটা ভারতীয় জাতীয়তাবাদী চেতনার কেন্দ্রস্থল হিসেবে তৈরি হয়েছিল এই কলকাতা। এখন আমরা বঙ্গভঙ্গ পড়ছি। আসলে বঙ্গভঙ্গ কেন হয়েছিল? বঙ্গভঙ্গ অনেক কারণে হয়েছিল। কিন্তু সেটা জানার আগে আমাদের আসলে জানা উচিত যে এর প্রাথমিক পটভূমি কি ছিল বা প্রেক্ষাপটটা কি ছিল বঙ্গভঙ্গের। বঙ্গভঙ্গ হয়েছিল ১৯০৫ সালের অক্টোবর ১৬ই অক্টোবর এটা কার্যকর হয়েছিল। কিন্তু বলা হয়ে থাকে বঙ্গভঙ্গর পরিকল্পনা যেটা, সে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ১৯০৩ সালে এবং সেই পরিকল্পনাকে ভারতীয় সচিবের মধ্য দিয়ে ১৯০৪ সালে অনুমোদন দেয়া হয়েছিল। যেটি ব্রিটিশ সরকার কর্তৃক ১৯০৫ সালের ১৬ই অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। তার মানে ৩ থেকে শুরু হয়েছিল যাত্রা, ৪ এবং ৫ এই সময়ব্যাপী এটা আসলে কার্যকর হয়। যেটি হয়েছিল পরিকল্পনা গ্রহণ করার পরে
সালে তৎকালীন সময়ে ব্রিটিশ ভারতীয় যিনি বড়লাট ছিলেন, যাকে আসলে আ অ ইয়া বলা হচ্ছে আপনার জেনারেল লেফটেন্যান্ট গভর্নর যাকে বলা হচ্ছে, বা আরেকটা নাম যেটা বলা হয় সেটা হচ্ছে বড়লাট বা হচ্ছে ভাইসরয়। কয়েকটা টার্ম আছে তাকে। মানে হচ্ছে ব্রিটিশ ভারতীয় সরকারের যিনি প্রধান তাকে বলা হচ্ছে একদিকে ভাইসরয়, অন্যদিকে বড়লাট। অন্যদিকে জেনারেল গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নর এক্সাক্টলি আমার মনে নাই। আচ্ছা যাই হোক, ওই সময় ছিলেন বড়লাট, বড়লাট ছিলেন হচ্ছে কে বলেন তো? বলতে পারবেন কার আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড কার্জন। হ্যাঁ, নাম শুনেছেন? আর কেউ লর্ড কার্জনের নাম শুনেছেন? আচ্ছা, ওই সময়ে লর্ড ছিলেন হচ্ছে বা বড় লর্ড ছিলেন হচ্ছে লর্ড কার্জন। ৩ সালে যখন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল বঙ্গভঙ্গের, তখন ৪ সালে তিনি বেঙ্গল প্রেসিডেন্সি যেটা ছিল, তার আগে বলে নেই যে ১৭৬৫ সালে তারা যখন শাসন করতে শুরু করে, তখন বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এই এলাকা নিয়ে আপনার একটা প্রেসিডেন্সি ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এই এলাকাগুলো সংশ্লিষ্ট বা সংযুক্ত ছিল ১৭৬৫ সালের পর থেকেই। কিন্তু পরবর্তীতে ১৮৫৪ সালে একটা প্রেসিডেন্সি গঠন করা হয়, যেটাকে বলা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। যেটা ছিল হচ্ছে আপনার বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, মধ্যপ্রদেশ এই এলাকাগুলো নিয়ে বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করা হয়েছিল। এবং বলা হয়ে থাকে ভারতের সর্বোচ্চ আয়তনের যে প্রেসিডেন্সি যেটা ছিল, সেটা হচ্ছে আপনার এই বেঙ্গল প্রেসিডেন্সি অনেক বড় একটা জায়গা ছিল। এই জায়গাকে আসলে ভাগ করার যে সিদ্ধান্তটা ছিল ওটাই হচ্ছে বঙ্গভঙ্গ। তার মানে হচ্ছে আপনার বেঙ্গল প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশ, ওই প্রদেশকে ভাগ করে সীমায়িত করার যে পরিকল্পনা সেটাই হচ্ছে আপনার বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গ পরিকল্পনা যখন গ্রহণ করা হয় ১৯০৩ সালে, তার ১ বছর পরে ১৯০৪ সালে লর্ড কার্জন তিনি আসলে এই বেঙ্গল প্রেসিডেন্সির বিভিন্ন জায়গায় উব ইয়া করতে সরেজমিনে তিনি দেখতে এসেছিলেন। আসলে ওই সময় পরিকল্পনা যেহেতু পেশ করা হয়ে গেছে, তার মানে মানুষ জানে যে কি হতে যাচ্ছে। ওই বিষয়ে মানুষের জনমত কেমন বা ওই বিষয়ে মানুষের ভাবনা চিন্তা কেমন সেটাকে জানার জন্য ১৯০৪ সালে কার্জন তিনি এই অঞ্চলে এসেছিলেন। এসে তিনি যেটা দেখতে পেলেন যে আসলে এখানে একটা আহ মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কোনো মহল সেটাকে স্বাগত জানাচ্ছে, কোনো মহল সেটাকে বিরোধিতা করছে। তবে তিনি শেষমেশ সিদ্ধান্ত নিয়েই নিলেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। যে বাস্তবায়নটা আসলে পরবর্তীতে আমরা ১৬ই অক্টোবর ১৯০৫ সালে দেখতে পেয়েছিলাম। এখন যেটা বলব সেটা হচ্ছে বঙ্গভঙ্গের যে প্রেক্ষাপট বা হচ্ছে আপনার পটভূমি সেটা আসলে কেমন ছিল। ১৮৫৩ সালে যখন কিনা বঙ্গভঙ্গ বলছি, যখন কিনা বেঙ্গল প্রেসিডেন্সি গঠন হতে যাচ্ছে, ঠিক তার ১ বছর আগে ১৮৫৩ সালে স্যার চার্লস গ্রান্ট তিনি যে প্রস্তাব করেছিলেন যে আসলে শাসন কার্যের সুবিধার জন্য বাংলাকে ভাগ করা দরকার। মূলত এই যে ১৮৫৩ সালে চার্লস গ্রান্ট তিনি যে আসলে প্রস্তাবটা গ্রহণ করেছিলেন, বলা হয়ে থাকে এই ১৮৫৩ সাল থেকে বা এরপর থেকে বঙ্গভঙ্গের পরিকল্পনা ব্রিটিশ সরকারদের বা ব্রিটিশ সরকারের মাথায় আসতে থাকে বা পরিকল্পনা আসলে ধাপে ধাপে আগাতে থাকে বা বিভিন্ন ধরনের প্রস্তাবনা আসতে থাকে কিভাবে বাংলাকে ভাগ করা যায় বা বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করা যায়। তাহলে যদি বলি আসলে সময়কালটা ছিল হচ্ছে ১৮৫৩ সালে। এরপর যেটি হলো ১৮৫৪ সালে লর্ড ডালহৌসি উনি যেটা করলেন, চার্লস গ্রান্টের যে প্রস্তাব সেটাকে তিনি আমলে নিলেন না। বরঞ্চ তিনি ভাগ না করে বেঙ্গল প্রেসিডেন্সিকে তিনি নতুন করে আরো শক্তপোক্তভাবে তৈরি করেছিলেন। তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসাম এই অঞ্চলগুলোকে নিয়ে তিনি বেঙ্গল প্রেসিডেন্সিকে গঠন করেন। গঠন করার কয়েক বছরের মাথায় যেটি দেখা যায় এবং এই যে গঠন করলেন ডালহৌসি বেঙ্গল প্রেসিডেন্সি,
এর আগেও কিন্তু এই এলাকাগুলো সংযুক্ত ছিল। তবে তিনি নির্দিষ্ট করে এই এলাকাকে গঠন করলেন। গঠন করার পর কে শাসন করবে, সেই শাসন করার জন্য একটা ছোট লাট তিনি নির্ধারণ করলেন বা একজন প্রশাসক তিনি ঠিক করলেন যে একজন প্রশাসক এই যে বিশাল আকারের বেঙ্গল প্রেসিডেন্সি, সেই প্রেসিডেন্সিকে সে শাসন করবে। এর কয়েক বছর পরে একজনের হাতে ন্যস্ত থাকলো শাসন কাজ। শাসন তিনি করতে থাকলেন। কিন্তু 1866 সালে উড়িষ্যাতে একটা ভয়াবহ রকমের দুর্ভিক্ষ হয়েছিল এবং এই দুর্ভিক্ষতে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। 1867 সালে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কেন হলো এই বিশাল আকারের দুর্ভিক্ষ। পরবর্তীতে তারা যে রিপোর্ট প্রকাশ করেছিল, সেই রিপোর্টে দেখা যায় যে বেঙ্গল প্রেসিডেন্সি যেহেতু এত বড় এলাকা বা এত বড় সীমানা, সকল জায়গায় সরকারের সুবিধা বা সরকারের শাসন পৌঁছাতে পারে না। যেহেতু সরকারের শাসন পৌঁছায় না বা সেখানে আসলে কেন্দ্রীয় প্রশাসনিক যে সুবিধাগুলো সেখানে যায় না, এর কারণেই হচ্ছে প্রথম কথা হচ্ছে যে দুর্ভিক্ষ কেন হয়েছিল? সরকারের শাসন বা সুবিধাটা ওই পর্যন্ত যায় না। তাহলে এত সিভিয়ার কেন হয়েছিল দুর্ভিক্ষটা? তার কারণ হিসেবে তারা যেটা দেখতে পেল যে দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে বা সুবিধা পাঠানো হয়েছে, রিমোট হওয়ার কারণে ওগুলো ঠিক করে পৌঁছায়নি। যার কারণে এটা অনেক দিন পর্যন্ত স্থায়ী ছিল এবং অনেক তীব্রভাবে হয়েছে এই দুর্ভিক্ষটা। তাহলে কি করা যায়? এখান থেকে নড়ে চড়ে বসে ব্রিটিশ সরকার যে কিভাবে এই বাংলাকে ভাগ করে এটাকে ছোট করা যায়। 1872 সালে স্যার জন ক্যাম্পবেল একটা প্রস্তাব করেছিলেন। তার আগে যেটা হয়েছে যে স্যার উইলিয়াম গ্রে তিনি ছিলেন ছোট লাট ওই সময় বাংলার বা বেঙ্গল প্রেসিডেন্সি। একটু আগেই বলছিলাম যে একজন ছোট লাটের হাতে কিন্তু এই বেঙ্গল প্রেসিডেন্সির শাসন দেওয়া হয়েছিল। 1867 সালে যখন কিনা আপনার এই ইয়াটা হয়েছিল, বেঙ্গল প্রেসিডেন্সির একটা নির্দিষ্ট জায়গা ছিল হচ্ছে উড়িষ্যা। ওই উড়িষ্যায় যখন দুর্ভিক্ষ হয়েছিল ওই মুহূর্তে বেঙ্গল প্রেসিডেন্সির ছোট লর্ড ছিলেন হচ্ছে স্যার উইলিয়াম গ্রে। তিনি সরেজমিনে দেখেছিলেন কিভাবে আসলে দুর্ভিক্ষটা হয়েছিল বা কতটা তীব্র ছিল। এবং তিনি যেটা করেছিলেন এই সময় 1867 সালে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটা প্রস্তাব দিয়েছিলেন যে বাংলাকে ভাগ করা দরকার। আবার তার কয়েক বছর পরে 1872 সালে স্যার জন ক্যাম্পবেল তিনিও আসলে একটা লিখিত অভিযোগ করেছিলেন যে বাংলার মতো এত বিশাল আয়তনের প্রদেশকে শাসন বা পরিচালনা করা সহজ কাজ না বা একজন ছোট লাটের পক্ষে এটাকে শাসন করা সম্ভব নয়। তাহলে কি করা দরকার সেটা হচ্ছে বাংলা প্রদেশকে বিভক্তি করা দরকার। এবং এই দুইজন ব্যক্তি উইলিয়াম গ্রে এবং ক্যাম্পবেল তারা দুইজনে কিন্তু বাংলাকে বিভক্তি করার প্রস্তাব দিয়ে লিখিত একটা অভিযোগ পাঠিয়েছিলেন। এরপরে প্রাথমিক একটা প্রতিক্রিয়া দেখা যায় যে 1874 সালে ঠিক 2 বছর পরে, 72 2 বছর পরে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আপনার শুধুমাত্র আসাম যে অঞ্চল ছিল সে আসামকে বিচ্ছিন্ন করে দেয়া হয়। আসামকে যখন বিচ্ছিন্ন করা হয় তখন একজন কমিশনার নিযুক্ত করা হয় যে কমিশনার ওই আসামকে শাসন করবে। তবে আসামকে যখন বিচ্ছিন্ন করা হয়েছিল তার সাথে আর কয়েকটা এলাকা যুক্ত করা হয়েছিল। প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে সিলেট, যেহেতু আসাম এবং সিলেট পাশাপাশি ছিল, এবং কাসার ওই সিলেটের পাশাপাশি আরেকটা জায়গা যেটার নাম হচ্ছে কাসার। সিলেট, কাসার এবং আসাম এই 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 যে এলাকাগুলো ছিল এদের ভাষা আবার অনেকটা কাছাকাছি। এই ভাষাভাষী জেলাগুলোকে আপনার আসামের সাথে সংযুক্ত করে সিলেট, কাসার এবং আসামকে একত্রে করে একটা নতুন এলাকা তৈরি করা হয় এবং এর দায়িত্ব দেওয়া হয় একজন কমিশনারের হাতে। বলা হয়ে থাকে এই যে বঙ্গভঙ্গের প্রাথমিক ভঙ্গ যেটা সেটা হয়েছিল এই 1874 সালে। এর আগে পরিকল্পনা গ্রহণ করা হয় 1853 সালে। আমি বলছিলাম আপনাদের 1853 সাল থেকে কিন্তু এর পরিকল্পনা শুরু হয়েছিল। কিন্তু প্রাথমিক মানে ভাঙন যেটা হয় বা ভঙ্গ যেটা করা হয়েছিল সেটা হয়েছিল 1874 সালে যখন আসামকে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বাদ দেয়া হয়েছিল। 1898 সালে আবার যখন লর্ড কার্জন তিনি বড় লাট হিসেবে নিযুক্ত হন আ ই বেঙ্গল ভারতের আরকি। তখন তার কাছে একটা ইয়া এসেছিল, প্রস্তাব এসেছিল এন্ড্রু ফ্রেজার নামে।
বা অ্যান্ড্রু ফ্রেজার নামে একজন ব্যক্তি, তিনি একজন প্রশাসক ছিলেন। তিনি ১৯০১ সালে লর্ড কার্জনের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ওড়িশাকে বাংলা প্রদেশ থেকে আলাদা করার। মানে তিনি ওড়িশাকেই বাদ দিয়ে দেওয়ার কথা বলেন বেঙ্গল আ আ ইয়া থেকে, বাংলা প্রেসিডেন্সি থেকে। এভাবে তারপরে যেটি হয়েছিল ১৯০২ সালে ১ বছর পরে রিজলে, স্যার হারবার্ট রিজলে, তিনি একজন প্রশাসক ছিলেন। তিনি একটা প্রস্তাব করেছিলেন। তিনি যে প্রস্তাবটা করেছিলেন সেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং কে আসামের সাথে যুক্ত করে একটা নতুন এলাকা তৈরি করা। তার মানে তিনি যে প্রস্তাব করেন স্যার হারবার্ট রিজলে, সেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং আসাম। এই এলাকাগুলোকে এক রাখতে বলেন। আর পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যাকে তিনি এক রাখতে বললেন। এখন কার্জন যখন আসলে বড়লাট হলেন ভারতীয় উপমহাদেশের, ২ টা প্রস্তাব এসেছিল তার কাছে। একটা হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার, আরেকটা হচ্ছে হারবার্ট রিজলে। মূলত বঙ্গভঙ্গ যেটা হয়েছিল, সেই বঙ্গভঙ্গ হয়েছিল এই হার্বার্ট রিজলে যে পরিকল্পনা প্রদান করেছিলেন, সেই পরিকল্পনার বাস্তবায়নও ছিল হচ্ছে বঙ্গভঙ্গ। আপনারা যদি একটু খেয়াল করেন, যেখানে যে এলাকার কথা বলা হয় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ। তার মানে এটা পূর্ববঙ্গের অধিকাংশ এলাকাকে আপনার ইন্ডিকেট করে এবং এর পাশাপাশি যেটা রাখার কথা তিনি বলেছিলেন সেটা হচ্ছে আসাম। আমরা যদি বঙ্গভঙ্গের দিকে তাকাই তাহলে বঙ্গভঙ্গে কি হয়েছিল? বঙ্গভঙ্গে ওটাই হয়েছিল। পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা একটা আ আ অঞ্চল হয়েছিল যেটাকে বলা হচ্ছে আ আপনার পশ্চিম বাংলা অঞ্চল। আরেকটা হয়েছিল পূর্ববঙ্গ, বঙ্গ, আসাম। বঙ্গভঙ্গে কিন্তু ২ টা প্রদেশ হয়েছিল। একটা হচ্ছে বাংলা প্রদেশ, আরেকটা হয়েছিল পূর্ব বাংলা ও আসাম। এখন কার্জন যেটা করেছিলেন সেটা হচ্ছে রিজলে যে নোটটা প্রদান করেন, সে নোটটাকেই তিনি গ্রহণ করেছিলেন। এবং ২ সালে যে নোটটা প্রদান করেন রিজলে বা পরিকল্পনা প্রদান করেন, সেই বাস্তবায়নটাই বা সেই পরিকল্পনাকে তিনি প্রকাশ করেছিলেন ১৯০৩ সালে। আপনাদের একটু আগে বলেছিলাম যে এই পরিকল্পনা প্রদান করা হয় বা গ্রহণ করা হয় ১৯০৩ সালে এবং ৪ সালে সেটা অনুমোদন হয় এবং ৫ সালে সেটা কার্যকর হয়। তাহলে ২ সালে এই প্রস্তাবনাকে ৩ সালে পরিকল্পনা আকারে কার্জন প্রকাশ করেন এবং ৪ সালে এটা ভারত সচিবের দ্বারা তিনি অনুমোদন করান। বুঝতে পারছেন এতক্ষণ? বোঝা যাচ্ছে? কথা বলতে হবে তো। জি ম্যাম, বোঝা যাচ্ছে। এতক্ষণ বলার পরে একজন রেসপন্স করলেন, বাকিরা কি শুনছে না? জি ম্যাম, শুনছি। আচ্ছা, তাহলে এই পরিকল্পনা প্রকাশ করা হলো ৩ সালে, ৪ সালে অনুমোদন এবং ৫ সালে কার্যকর হলো। কার্যকর হওয়ার পরে যেটা হয়েছিল ২ টা প্রদেশ হয়েছিল। একটা হচ্ছে পূর্ব বাংলা, আসাম। পূর্ব বাংলা এবং আসামের যে আয়তন ছিল সেটা হচ্ছে আপনার ১,৬৬,৫০৪ বর্গ মাইল। জনসংখ্যা ছিল ৩,১০,০০,০০০। এর মধ্যে মুসলমান ছিল হচ্ছে ১,৮০,০০,০০০ এবং হিন্দু জনগণ ছিল হচ্ছে ১,২০,০০,০০০। শুধুমাত্র হিন্দু না এবং অন্যান্য ধর্মাবলম্বী এর মধ্যে ছিল, যুক্ত ছিল। এবং আরেকটা যে বাংলা অঞ্চল হয়েছিল বা বাংলা প্রদেশ হয়েছিল, যেটাকে অনেকে বলে যে এটা পশ্চিম বাংলা প্রদেশ হয়েছিল, অনেকে বলে বাংলা প্রদেশ হয়েছিল, অনেকে বলে বাংলাদেশ প্রদেশ হয়েছিল। তবে অধিকাংশ যেটাতে একমত পোষণ করে সেটা হচ্ছে বাংলা প্রদেশ হয়েছিল। এই বাংলা প্রদেশ, এই প্রদেশ ছিল হচ্ছে আপনার বাংলা, বিহার এবং উড়িষ্যাকে নিয়ে। এখানে আ আপনার আয়তন ছিল ১,৪১,৫৮০ বর্গ মাইল। জনসংখ্যা ছিল ৫,৪০,০০,০০০, যার মধ্যে ৪,২০,০০,০০০ ছিল হচ্ছে হিন্দু এবং মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ছিল হচ্ছে ৯০,০০,০০০। তার মানে যদি চিন্তা করা হয় তাহলে পূর্ব বাংলা এবং আসাম যে প্রদেশটা ছিল সেখানে ছিল মুসলমান সংখ্যাগরিষ্ঠ এবং আপনার বাংলা প্রদেশ ছিল হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা। এই যে পূর্ব বাংলা এবং আসাম করা হলো তার রাজধানী করা হয়েছিল ঢাকা এবং বিকল্প রাজধানী করা হয়েছিল আপনার চট্টগ্রামে। আর
বাংলা যে প্রদেশ ছিল সেই প্রদেশের রাজধানী করা হয়েছিল কলকাতাকে, যেটা অলরেডি বেঙ্গল প্রেসিডেন্সির আপনার রাজধানী ছিল। এখন কথা হচ্ছে কেন বঙ্গভঙ্গ হলো বা কেন বঙ্গভঙ্গ হলো? এখানে আসলে লজিকটা কি? বা এখানে আসলে রাজনীতি পলিটিক্স এর জায়গাটা কি? এতক্ষণ পর্যন্ত আপনাদের কি মনে হয়েছে যে কোন জায়গায় কোন পলিটিক্স বা রাজনীতি আছে? কোন রাজনীতি কি এখানে দেখতে পান? কেউ কথা বলবেন না? না, এখানে কোনো রাজনৈতিক মূলত আপনি বঙ্গভঙ্গ কি যেটা মনে করেন? হয়েছিল এটা ছিল ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভাগ কর শাসন কর নীতি। এটা আপনার অধিকাংশই ছিল আপনার রাজনীতির একটা মারপ্যাচ বা রাজনীতির একটা সূত্র যদি বলি। কথা হচ্ছে প্রথম যেটা দেখেন তারা বারবার বলছে বিশাল আকারের আয়তন। এটাকে ভাগ করা দরকার, এটাকে ছোট করা দরকার। এখন কথা হচ্ছে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা ২ টা বাংলাই ছিল বাংলা এবং বাংলা ভাষাভাষী জনগণ। আসামও ছিল বাংলা ভাষাভাষী মূলত। অন্যদিকে আপনি যদি বিহার এবং উড়িষ্যাতে যান তারা কিন্তু নন বেঙ্গলি ছিল। এখন আ ভারতীয় আ যিনি ঐতিহাসিক ছিলেন একজন, নাম হচ্ছে অমলেশ ত্রিপাঠী। তিনি যেটা বলেন যদি আসলে সীমিত করা বা ছোট করা উদ্দেশ্যই ছিল, তাহলে তো বাংলাকে এক রেখে, বাংলা এবং আসামকে এক রেখে বিহার এবং উড়িষ্যাকে আলাদা করে দিলেই হতো। কারণ সেটা নন বেঙ্গলি জোন ছিল বা রিজন ছিল। সেটা না করে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলাকেই কেন ভাগ করতে হলো? বা পশ্চিম বাংলাকেই কেন বিহার এবং উড়িষ্যার সাথে দিতে হলো? রাজনীতি ছিল ওখানেই। আচ্ছা, তার আগে বলি আরো কয়েকটা কারণ ছিল। মূলত ৩ টা কারণ ছিল আপনার বঙ্গভঙ্গ হওয়ার পিছনে। ১ম যে কারণ ব্রিটিশরা দেখায় সেটা ছিল প্রশাসনিক কারণ। বলা হয়ে থাকে বেঙ্গল প্রেসিডেন্সি যেটা ছিল, যেটা ১৮৫৪ সালে গঠন করা হলো, ডালহৌসি যেটা গঠন করলেন তার আয়তন ছিল ১,৮৯,০০০ বর্গ মাইল। চিন্তা করেন বর্তমানে আমরা বাংলাদেশে যে বসবাস করছি আমাদের আয়তন কত? ৫৫,০০০ বর্গমাইল ছিল। এখন হচ্ছে সমুদ্র সীমানা একটু বৃদ্ধি পাওয়ার কারণে একটু হয়তো বৃদ্ধি পেয়েছে। কিন্তু যেটা চিন্তা করেন ৫৫,০০০ বর্গমাইলের একটা রাষ্ট্র আছে। সেখানে এক বেঙ্গল প্রেসিডেন্সির আপনার ছিল আয়তন ছিল ১,৮৯,০০০ বর্গমাইল। এবং এখানে জনসংখ্যা ছিল ৭,৮৫,০০,০০০, প্রায় ৮ কোটি জনসংখ্যা ছিল। এই বিশাল প্রদেশের বেঙ্গল প্রেসিডেন্সিকে একজন ছোট লাটের হাতে রেখে শাসন করা খুবই দুষ্কর ছিল। এই যে বিহারের উড়িষ্যাতে যে দুর্ভিক্ষ হয় সে দুর্ভিক্ষর কারণও ছিল ওটা, যে বিশাল আয়তন। যার কারণে সরকার যেটি চেয়েছে এটাকে ছোট করে আপনার আলাদা আলাদা অঞ্চল করলে, আলাদা আলাদা শাসকের হাতে ন্যস্ত করলে অন্তত অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা কমবে বা দক্ষ হাতে এক এক জায়গা থেকে এক একজন শাসন করতে পারবে। এটা ছিল বঙ্গভঙ্গের অন্যতম কারণ, যেটা ব্রিটিশরা তাদের মূল কারণ হিসেবে দেখিয়েছে। আরেকটা কারণ যেটা দেখা যায় সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। বঙ্গভঙ্গ হওয়ার পিছনে একটা অর্থনৈতিক কারণ ছিল এরকম যে যেহেতু বেঙ্গল প্রেসিডেন্সির রাজধানী ছিল কলকাতা, কলকাতা কেন্দ্রিক জনজীবন গড়ে উঠেছিল। সেখানে আপনার সরকারি বিভিন্ন মন্ত্রণালয় যদি বলি আমি, অফিস আদালত প্রতিষ্ঠান, শিক্ষা, আপনার যানবাহন, তারপর অবকাঠামো সবকিছু ছিল কলকাতা কেন্দ্রিক। পূর্ববঙ্গ এবং আসাম ছিল প্রচন্ড অবহেলিত এলাকা। এই এলাকায় আপনার খুব বেশি চাকরির সুযোগ ছিল না, শিক্ষার সুযোগ তো খুবই নগণ্য ছিল। এবং মানুষের জীবনযাত্রা, এই যে যেটা বলি মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বা হচ্ছে জীবনযাত্রার যে গড় হিসাব, সেই হিসাবে এই অঞ্চলের জীবনযাত্রার মান ছিল খুবই নিম্নমুখী। যার কারণে এই এলাকায় আপনার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড খুব বেশি ছিল। চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি এগুলো খুবই নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল পূর্ব বাংলার জন্য। যার কারণে এই এলাকার মানুষ খুব বেশি পরিমাণে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল। এখন বঙ্গভঙ্গ যেটা করেছিল, ঢাকাকে যখন রাজধানী করে, ঢাকাকে রাজধানী করার ফলে এখানে বিভিন্ন সরকারি আপনার প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এখানে শিক্ষার প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছিল, এখানে অবকাঠামো গড়ে উঠেছিল, এখানে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছিল। তারপরে এখানে অফিস আদালত তৈরি হয়েছিল, এখানে নতুন করে ব্যবসার
আপনার তৈরি হয়, ব্যবসায়িক শ্রেণী তৈরি হয় বা ব্যবসায় রমরমা একটা অবস্থা তৈরি হয়। সবকিছু দিয়ে এলাকার মানুষের চাকরির সুযোগ বৃদ্ধি পায়, শিক্ষার সুযোগ বৃদ্ধি পায় এবং পাশাপাশি আপনার জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। যার কারণে অর্থনৈতিকভাবে এলাকা স্বাবলম্বী হয়ে ওঠে। এখন বিষয়টা এরকম না যে কলকাতা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছিল, তবে এটা ঠিক যে বেশ কিছু শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে অর্থনৈতিক কারণ তারপরে যেটা দেখা যায় এই যে চট্টগ্রামকে বিকল্প রাজধানী করা হলো। আগে এটা যে একটা আপনার বন্দর ছিল, চট্টগ্রাম যে একটা বন্দর ছিল, এই বন্দর দিয়ে যে আপনার বাইরে মাল পাঠানো যেত বা বাইরে থেকে মাল আসতে পারতো, আমদানি রপ্তানি যেটাকে বলা হচ্ছে, এটার কথা মানুষ ভাবতোই না খুব বেশি, বা হলেও খুবই নগণ্য পরিমাণ, যেটা আসলে পর্যাপ্ত ছিল না। কিন্তু যখন এটাকে বিকল্প রাজধানী করা হলো তখন চট্টগ্রাম বন্দর দিয়ে প্রচুর পরিমাণে শস্য, মালামাল বিদেশে রপ্তানি হতে থাকে এবং অনেক জিনিস আমদানি হতে থাকে। আপনারা এটা তো জানেন যে বন্দরগুলোতে প্রতিনিয়ত আমদানি রপ্তানি চলে, ওই আশেপাশের আপনার পরিবেশ প্রতিবেশ এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পেতে থাকে। এই অঞ্চল পূর্ব বাংলা আপনার চায়ের জন্য বিখ্যাত ছিল, পাটের জন্য বিখ্যাত ছিল। প্রচুর পরিমাণে চা, পাট ওই বন্দর দিয়ে আপনার রপ্তানি হতো। তার মানে ঢাকা যেমন প্রাণ ফিরে পেয়েছিল, প্রাণবন্ত হয়ে উঠেছিল, চট্টগ্রামও প্রাণবন্ত হয়ে উঠেছিল। পূর্ব বাংলার মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে গিয়েছিল। এটা ছিল গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক কারণ বঙ্গভঙ্গের ক্ষেত্রে। সবচেয়ে বড় যে কারণটা বাংলার ঐতিহাসিকরা দেখান সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। একটু আগে আমি যেটা বললাম যে এটা ছিল সরকারের ডিভাইড এন্ড রুল পলিসি, মানে ভাগ করে সে শাসন করতে চেয়েছিল। ভাগটা মূলত সে আয়তনে ভাগ করে নাই, সীমানাকে ভাগ করে নাই, এখানে আসলে সে মানুষকে ভাগ করেছিল, ধর্মকে ভাগ করেছিল। অমলেশ ত্রিপাঠীর মতো আরো অনেকে মনে করেন যদি ওই যে সীমানা কমানো বা সীমায়িত করার একটা ব্যাপার ছিল, তাহলে তো বাঙালি এবং অবাঙালি এলাকাকে আলাদা করে দিলে হতো। কিন্তু তাদের টার্গেট ছিল বাংলাকে ভাগ করা, বিশেষ করে কলকাতা এবং ঢাকাকে ভাগ করে দেয়া। কেননা কলকাতাকে কেন্দ্র করে ভারতীয় জাতীয়তাবাদের চেতনার উত্থান ঘটেছিল এবং ভারতীয় কংগ্রেস যে রাজনৈতিক দলটি ছিল, যেটি ভারতের প্রথম রাজনৈতিক দল, সে ভারতীয় কংগ্রেস নেতৃত্ব দিতে হচ্ছে কলকাতা থেকে। তার মানে তাদের টার্গেট ছিল কলকাতাকে ভাগ করে দেয়া, কলকাতাকে ভাগ করে দিয়ে হিন্দুদের আলাদা করা, মুসলমানদের আলাদা করা। ওই রাজনৈতিক চক্রান্তকে পরবর্তীতে তারা বাস্তবায়িত করেছে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে। এখন কথা হচ্ছে এর পরের প্রতিক্রিয়া কেমন ছিল। ওই যে যেটা বললাম, রিজলি কার্জন যখন করে যান 1904 সালে সরেজমিনে তিনি দেখতে যান, তখন তিনি মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছিলেন। মিশ্র প্রতিক্রিয়া এরকম ছিল যে মুসলমানরা খুব স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দের সাথে উল্লাসের সাথে বঙ্গভঙ্গকে গ্রহণ করেছিল, যেহেতু এটা দ্বারা তারা সুবিধা পেয়েছিল। বিপরীত ক্রমে হিন্দু মহল এটা দ্বারা চরম ব্যথিত হয়েছিল। কিছু কিছু রাজনৈতিক নেতারা যে বক্তব্য প্রদান করেন বা সাহিত্যে তুলে ধরেন, তারা যেটি বলেছিলেন বাংলা মায়ের ভাগকে তারা মেনে নিতে পারেনি। বিশেষ করে যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, দ্বিজেন্দ্রলাল রায়ের কথা বলি, তারা আসলে তাদের সাহিত্যে এটাকে সমালোচনা করে উল্লেখ করেছেন এবং খুব আবেগময়ী ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা কবিতা লিখেছিলেন বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরিগণিত হয়। এই জাতীয় সঙ্গীত যেটা বা এই কবিতাটাই তিনি মানে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে লিখেছিলেন। মানে বাংলা মায়ের ভাগকে তিনি মেনে নিতে পারেন নাই। এখন কথা হচ্ছে এরা তো শিল্পী সাহিত্যিক ছিলেন। অন্যান্য যারা বিভিন্ন শ্রেণী পেশার জনগণ ছিলেন হিন্দুদের মধ্যে, তাদের প্রতিক্রিয়া কি ছিল? তাদের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল বেশিরভাগ ক্ষেত্রে। বিশেষ করে আমি যদি বলি আপনার ব্যবসায়ী শ্রেণী, অনেক পূর্ব বাংলার ব্যবসায়ী যারা আসলে খুচরা ব্যবসা করত, তারা এই এলাকায় এসে লটে লটে মাল কিনে পূর্ববঙ্গে নিয়ে যাইতো, সেখানে বিক্রি করতো। এবং ঢাকা যদি হয়ে যায় রাজধানী, তাহলে তারা ওই পাইকারি কেনার জন্য ঢাকাতে যাবে, কলকাতা আসবে না। এবং সেটাই হয়েছিল। ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছিল, লসের মুখে পড়েছিল, তারা বিরোধিতা করতে শুরু করে।
উকিল যারা তাদের মক্কেল হারিয়েছিল। অনেক ল্যান্ড ডিসপিউট মামলা যদি বলি বা অনেক মামলা যদি বলি, কলকাতা কেন্দ্রিক উকিলদের কাছে তারা দ্বারস্থ হতো পূর্ব বাংলার মানুষ। কিন্তু দেখা গেল যে উকিলরা দেখলো যে ওইখানে যখন হাইকোর্ট হবে, ঢাকাকে কেন্দ্র করে যখন কোর্ট হবে, তখন কিন্তু তারা আর আমাদের কাছে আসবে না, ওই কোর্টের উকিলদের কাছে যাবে। তারপর সাংবাদিক শ্রেণী ছিল। সাংবাদিক শ্রেণী সংবাদপত্রগুলো দেখা গেছে এখান থেকেই পূর্ব বাংলায় সরবরাহ করা হতো। কিন্তু ঢাকা থেকে নতুন করে সংবাদপত্র সরবরাহ করা শুরু হয়, যার কারণে এই সংবাদ কর্মী যারা ছিলেন বা সংবাদপত্র মালিক যারা ছিলেন তারা আসলে ক্ষতির মুখে পড়েন। আরেকটা শ্রেণী ক্ষতির মুখে পড়েছিলেন, সেটা হচ্ছে আপনার জমিদার শ্রেণী। অনেক ছোট বড় জমিদার ছিলেন আর কি, যাদের জমিনদারি বা হচ্ছে আপনার এলাকা পূর্ব বাংলায় ছিল, আবার পশ্চিম বাংলায় ছিল। যখন একটা আপনার প্রেসিডেন্সি ছিল, একটা অঞ্চল ছিল বা প্রদেশ ছিল, তখন তাদের যে ব্যয় হতো ওই জমিদারি পরিচালনা করতে, আলাদা প্রদেশ হয়ে যাওয়ার কারণে অনেক জমিদারের ব্যয় বৃদ্ধি পায়। দুই এলাকায় জমিদারি পরিচালনা করতে তাদের ব্যয় বৃদ্ধি পেয়েছিল। তার মানে দেখেন, অনেক হিন্দু শ্রেণী অনেকভাবে ক্ষতির মুখে পড়েছিল, যার কারণে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে শুরু করে। প্রথমে যেটা, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। সেই আন্দোলন পরবর্তীতে বয়কট আন্দোলনের রূপ নেয়। কেমন বয়কট আন্দোলন? তারা ব্রিটিশ পণ্য ব্যবহার করতে, কারা? ভারতীয় হিন্দুরা, মানে পশ্চিম বাংলার হিন্দুরা আর কি, যেটা তারা ভারতীয় পণ্য কিনতে অস্বীকৃতি জানায়। তারা দেশি পণ্য ব্যবহার করবে, বিদেশি পণ্য পরিহার করবে। এভাবে পণ্য বা প্রোডাক্ট বয়কট করতে শুরু করে। এবং এই বয়কট আন্দোলনটা পরবর্তীতে স্বদেশী আন্দোলনের রূপ নেয়। স্বদেশী আন্দোলনটা কেমন ছিল? ওই যে যেটা বললাম, নিজের তৈরি পণ্য ব্যবহার করব, নিজেদের ইয়াদের উৎপাদক যারা থাকে তাদেরকে লাভবান করব, এবং বিদেশিদের যারা সুবিধা নিতে না পারে সেই চেষ্টাই করবে। এটার মধ্যে দিয়ে স্বদেশী আন্দোলনটা জোরদার হয়েছিল। মানে স্বদেশের প্রতি গভীর মমত্ববোধ থেকে এই আন্দোলনটা তৈরি হয়েছিল, যার নেতৃত্বে ছিল অধিকাংশ ক্ষেত্রেই কংগ্রেস। কিন্তু এই যে বললাম, এই আন্দোলনটাও কিন্তু সফল হতে পারেনি। তার কারণ হচ্ছে, যদিও তারা বয়কটের ডাক দিয়েছিল, কিন্তু শেষমেশ সেটাকে তারা আসলে ধরে রাখতে পারেনি, বা সেটাকে কেউ কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিয়ে পরিচালনা করেনি এই স্বদেশী আন্দোলনটাকে। এখন যেটি হয়েছিল, এই যে বয়কট আন্দোলন, তাদের পণ্যকে ব্যবহার তারা করবে না, আবার ব্রিটিশ ব্যবসায়ীদের পণ্য তারা ব্যবহার করবে না, এটাতে ব্রিটিশ ব্যবসায়ীরা আবার ক্ষতির মুখে পড়েছিল। ব্রিটিশ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ে, ম্যাম এই যার কারণে, সময়কালটা কত ছিল ম্যাম? হ্যাঁ আমি বুঝি নাই আপনার কথা। টাইম পিরিয়ডের কথা বলছে মনে হয়। টাইম, আচ্ছা, এটা হচ্ছে 5 সালের পর থেকে আপনার 6-7 দিকে এটা। আর স্বদেশী আন্দোলনটা মূলত আপনার ইয়া হয় হচ্ছে, ওটাকে স্পিড আউট হয়েছিল 8-9 দিকে, 1908-9 সালের দিকে আর কি। প্রথমে তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেটা বয়কট আন্দোলনের রূপ নিল, এবং পরবর্তী সেটা আবার স্বদেশী আন্দোলনে রূপ নিয়েছিল। এখন ভারতীয় ব্যবসায়ী, ব্রিটিশ ব্যবসায়ীরাও ব্রিটিশ সরকারকে চাপ দিতে থাকে বঙ্গভঙ্গ যেন তারা তুলে নেয়। ওদিকে ভারতীয় হিন্দুরাও চাপ দিতে থাকে বঙ্গভঙ্গ যেন তারা তুলে নেয়। এই দুই শ্রেণীর চাপের মুখে পড়ে পরবর্তীতে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল বঙ্গভঙ্গ রদ করার জন্য, এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালের ডিসেম্বর মাসে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এখন এই যে বঙ্গভঙ্গ আবার রদ হলো, সেটাতে আবার দেখা যাচ্ছে মিশ্র একটা প্রতিক্রিয়া হিন্দু এবং মুসলমানদের মধ্যে। আবার মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়, কেননা ভারতীয় হিন্দুরা এই রদ করার ফলে তারা আবার খুশি হয়ে যায়, আবার অন্যদিকে মুসলমানরা অসন্তোষ প্রকাশ করতে থাকে। বিশেষ করে এখানে বলা যায় স্যার নবাব সলিমুল্লাহর কথা, নাম তো শুনেছেন? নবাব স্যার সলিমুল্লাহ নাম তো শুনেছেন? জি ম্যাম। আচ্ছা, উনি খুব ইয়া হয় এটাতে, খুব ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশ করেন, কারণ তিনি আসলে চাননি এটা নতুন করে আবার যুক্ত হয়ে যাক। 11 সালের দিকে আসলে তখন বড় লাট ছিলেন হচ্ছে লর্ড হাইডিন্স। হাইডিন্সের নাম শুনেছেন?
পাবনা যাদের বাড়ি, জি ম্যাম। পাবনা যাদের বাড়ি, আপনাদের ওখানে হাইডিঞ্জ ব্রিজ আছে? জি ম্যাম, কুষ্টিয়া শুনছি। জি ম্যাম। কুষ্টিয়া পাবনায় যারা আসছেন ওদিকে, হ্যাঁ ওখানে হার্ডিঞ্জ ব্রিজ আছে। এই হার্ডিঞ্জ ব্রিজটা হয়েছিল লর্ড হার্ডিঞ্জ এর নাম অনুসারে। আচ্ছা যাই হোক, এই সময় হচ্ছে বড় লর্ড ছিলেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। তিনি বঙ্গভঙ্গ যখন রদ করেন তখন বঙ্গের অবস্থা কি সেটা জানার জন্য তিনি আসলে পূর্ববঙ্গ সফরে এসেছিলেন। এসে নবাব স্যার সলিমুল্লাহর সাথে তিনি দেখা করেছিলেন। দেখা করার পরে যেটি হয়, সলিমুল্লাহ আক্ষেপ প্রকাশ করেছিলেন এটাতে, এবং তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন যেহেতু পূর্ব বাংলার শিক্ষার মান খুব পিছিয়ে বা এখানে শিক্ষার সুযোগ কম, তাহলে পূর্ববঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার অবস্থা ফিরিয়ে আনতে বা তাদের শিক্ষার মান উন্নত করার জন্য এখানে যেন শিক্ষা প্রতিষ্ঠান একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। পরবর্তীতে লর্ড হার্ডিঞ্জ তিনি কথা দিয়েছিলেন হ্যাঁ এখানে একটা বিশ্ববিদ্যালয় তিনি তৈরি করার পদক্ষেপ গ্রহণ করবেন। পরবর্তীতে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয় এবং 1921 সালে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় দেখতে পাই। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, এই বিশ্ববিদ্যালয় হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। কিন্তু ইতিহাস আমাদের যেটা বলে, ওই যে বিভাজনটা আসলে করে দেওয়া হয়েছিল হিন্দু এবং মুসলমানদের মধ্যে, এই বিভাজনটা যদিও বঙ্গভঙ্গ রদ হয়েছিল কিন্তু হিন্দু এবং মুসলমানদের মধ্যে ওই বিভাজনটা আর কখনোই যায়নি। যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতা হতো এবং সেটার আমরা চরম পর্যায়ে দেখতে পাই 1947 সালে যখন ভারত ভাগ হয়েছিল। এমনকি ভারত ভাগ হওয়ার এত বছর পরেও আমরা যদি সেই সাম্প্রদায়িক অবস্থান দেখি বা সাম্প্রদায়িক রাজনীতি দেখি, সেটা কিন্তু এখনো চলমান। সেটা আমরা ভারত পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক দেখলে বুঝতে পাই, সেটা আমরা ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দেখলেই বুঝতে পাই যে কিভাবে সেই সাম্প্রদায়িক বীজ মানে সাম্প্রদায়িকতার বীজ এখন পর্যন্ত মানুষ কিভাবে লালন করে। প্রশ্ন আছে? প্রশ্ন আছে আপনাদের কোনো বা কিছু জানার আছে? ম্যাম, দেশ ভাগ হইলো, তারপর স্বাধীন হইলো, কিন্তু এই সাম্প্রদায়িকতার বীজ এতদিন থাকার কারণটা কি? মানে নতুন প্রজন্মের পর প্রজন্ম তো আসছেই নতুন, কিন্তু ব্যাপারটা তো আমি থেকেই গেল। শুরুতে একটা কথা বলেছিলাম, ভারতীয় উপমহাদেশের মানুষ রিলিজিয়াসলি যতটা সেন্সিটিভ পৃথিবীর ইতিহাসে খুব বেশি সেটা নাই। আপনার ওই রিলিজিয়াস সেন্সিটিভিটি এখন পর্যন্ত চলমান। আমরা ধার্মিক না বকধার্মিক সেটার কথা পরে, কিন্তু কথা হচ্ছে আমরা ধর্মকে দেখাতে খুব পছন্দ করি। নতুন প্রজন্ম যারা তৈরি হচ্ছে, ধরেন নতুন প্রজন্ম যারা জন্মগ্রহণ করতেছে, বছরের পর বছর যারা বড় হচ্ছে, প্রত্যেকের মধ্যে কম বেশি হয়তো কিছু কিছু মানুষ থাকতে পারে লিবারাল টাইপের, কিন্তু অধিকাংশের ভিতরে কিন্তু সেই ধর্মীয় সহিংসতা বলছি, সাম্প্রদায়িক যে মনোভাব সেটা কিন্তু কাজ করে। যার কারণে স্বাধীন হয়ে গেলেও, বছরের পর বছর চলে গেলেও মানুষ সেই বীজ থেকে বা সাম্প্রদায়িকতার অবস্থান থেকে সরে আসতে পারে না। বলেন আর কিছু। প্রশ্ন আছে? ম্যাম, যেহেতু ধর্মের ভিত্তিতে হচ্ছে যে বঙ্গভঙ্গের সময় পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ হচ্ছে আলাদা হয়েছিল, সেক্ষেত্রে তো ম্যাম পূর্ববঙ্গে তো কিছু সংখ্যক মানে হিন্দু সম্প্রদায় তখন ছিলই, বা পশ্চিমবঙ্গে কিছু সংখ্যক মুসলিম সম্প্রদায় ছিল, তো তাদের ওপরে হচ্ছে এই হচ্ছে বঙ্গভঙ্গের ইফেক্টটা কি পড়তো না? হ্যাঁ অবশ্যই পড়তো, অবশ্যই পড়তো। ধর্মকে কেন্দ্র করে যখন ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল তখন বাংলার যে মুসলমান ছিল তাদের উপর প্রভাব পড়েনি? বা হচ্ছে আপনার ভারতীয় ভারত যখন ভাগ হয়নি তার আগেই ভারতীয় যারা মুসলমান ছিল তাদের উপর প্রভাব পড়েনি? তারা তো তখন বর্ডার ক্রস করে পাকিস্তানে চলে আসছে। আবার পাকিস্তানে যে হিন্দুরা ছিল তাদের উপর প্রভাব পড়ছে তো।
তারা বর্ডার ক্রস করে আবার হচ্ছে ভারতে চলে গেছে। প্রভাব তো অবশ্যই থাকে। সংখ্যাগরিষ্ঠ যে এলাকায় সেখানে সংখ্যা লঘিষ্ঠ যারা তাদের উপর প্রভাব অবশ্যই থাকে। আমাদের পার্বত্য এলাকার যারা আছে, আমরা মেইন স্ট্রিম যারা বাঙালি তাদের কি একটা প্রভাব নেই পার্বত্য এলাকার উপরে? অবশ্যই আছে। সাইফুল আছেন? জি ম্যাম আছি। আপনি উপস্থিতি নিয়েছেন? জি ম্যাম নিয়েছি ম্যাম। আজকে ২ টা একসাথে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আর যদি কিছু বলতে না চান তাহলে শেষ করি। ঠিক আছে, ভালো থাকেন আবার। ক্লাস ঠিক হলে আছে। জানায় দিবেন।